মানুষের মধ্যে আলোচনা চলছে, সেগুলোকে আমরা ইতিবাচক জানাই, কারণ আলোচনার মধ্য দিয়ে জনমত গঠন হয় এবং জনমতের মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক কাঠামো গঠিত হয়। যতদিন না পর্যন্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে মানুষের আস্থা আসে এবং গণমুখী প্রতিষ্ঠানগুলো আসলেই হচ্ছে জনকল্যাণের কাজে আসছে, ততদিন পর্যন্ত আমাদের এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন অব্যাহত থাকে। আমাদের কি হাইকোর্ট থেকে একটি রায় হয় যে আবার কোটা পুনঃস্থাপিত হবে, অর্থাৎ এবং আমরা এটিকে মনে করেছি যে মেধাভিত্তিক চাকরির ক্ষেত্রে এটি একটি বড় বাধা, এবং এই মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য যেহেতু একটি বড় বাধা, যারা সচেতন তরুণ সমাজ রয়েছে সবাই মাঠে নেমে এসেছিল এবং তারা আমাদের ব্যানারের যেই সবাই নিজেদের নেতৃত্বে সহস্র নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আমরা হচ্ছি এই যে প্রাথমিকভাবে এই যে কোটাটি যেন সংস্কার হয়, সেই জন্য হচ্ছে আমাদের আন্দোলনটি শুরু করেছিলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরবর্তীতে আমরা দেখেছি ধাপে ধাপে যখন আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে বিভিন্নভাবে হচ্ছে টেকিং দিয়ে ব্লেমিং দিয়ে রাজনৈতিক ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্য দিয়ে পলিটিক্যাল পরিচিতি অ্যাসাসিনেশনের মধ্য দিয়ে এই আন্দোলনটি বিনষ্ট করতে চায়। এবং আমরা দেখেছি যে ছাত্রলীগের গুন্ডা পান্ডা, এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে প্রশাসনিক শক্তি ব্যবহার করে, পুলিশকে দিয়ে ব্যবহার করে আমরা দেখেছি যে আন্দোলনটি বন্ধ করার বিভিন্ন প্রক্রিয়া চালায়। ঠিক তখনই দেখেছি যে আন্দোলনটির মধ্যে মানুষ যে এতদিন ধরে বঞ্চিত, গত 16 বছর ধরে যে মানুষ বঞ্চিত, কথা বলতে পারছে না, গুম খুন হত্যা নিপীড়নের এই যে একটি চর্চার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছিল, তখন মানুষ কথা বলতে শুরু করে এবং তারা আমাদের ব্যানারের আন্ডারে কথা বলতে শুরু করে, এবং তারা এই ব্যানারের মধ্য দিয়ে একটি মুক্তির যেই একটি রাস্তা সেটি দেখতে পায়। এবং আমরা দেখেছি পরিশেষে আমাদের এই আন্দোলনটি এক দফায় গিয়ে হচ্ছে আমাদের আন্দোলনটি থেকে আমাদের 4 দফা ছিল, 8 দফা ছিল, 9 দফা ছিল, এবং সর্বশেষ আমরা এক দফাতে অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনার পতনের দিকে আমরা যাই, এবং সেখানে আমরা দেখেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে। এবং আমাদের বর্তমানে আন্দোলনটি হচ্ছে রাষ্ট্র সংস্কারের আন্দোলন, অর্থাৎ রাষ্ট্র যতদিন না পর্যন্ত সংস্কার হচ্ছে, পুনর্গঠিত হচ্ছে। গত 16 বছর ধরে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলোতে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে এবং গণমুখী যে প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং গণপরিবহন সহ যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে গণমুখী, সেই প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি গত 16 বছরে ভেঙে দেওয়া হয়েছে, মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। যতদিন না পর্যন্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে মানুষের আস্থা আসে এবং গণমুখী প্রতিষ্ঠানগুলো আসলেই হচ্ছে জনকল্যাণের কাজে আসছে, ততদিন পর্যন্ত আমাদের এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন অব্যাহত থাকে। দেখুন, রাষ্ট্র সংস্কারের প্রস্তাবিত প্রাথমিক যেই আলাপটি আমরা দিচ্ছি, সেই আলাপটি হচ্ছে যে আমাদের যেই প্রাথমিক প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা প্রথমেই দেখেছি যে আমাদের সেবামূলক যে খাতগুলো রয়েছে, এই খাতগুলো প্রথমেই তো যদি আমরা ধরি প্রথমত স্বাস্থ্য খাতকে প্রাইভেট সেক্টরকে ফেসিলিটেট করার জন্য এবং ইন্ডিয়াকে ফেসিলিটেট করার জন্য আমরা দেখেছি ইন্টেনশনালি স্বাস্থ্য খাতকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং বিগত সরকার এমন একটি স্বাস্থ্য খাত মানুষকে দিয়েছে, যে স্বাস্থ্য খাতের সেবা যারা এই স্বাস্থ্য খাতকে পুনর্গঠিত করার জন্য নিয়োজিত ছিল, এই স্বাস্থ্য খাতের সেবাটি তারা নিজেরাই নিতেন না। অর্থাৎ আমরা যদি স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করি, সংসদ সদস্য, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত, তারা কিন্তু এই বিদ্যমান চিকিৎসা সেবার মধ্যে তারা চিকিৎসা নিতেন না, বরং তারা বিদেশের চিকিৎসা নিতেন অথবা ইন্ডিয়াতে চিকিৎসা নিতেন। এবং যারা শুধুমাত্র যারা আন্তর্জাতিক মানের চিকিৎসাটি কিনতে পারতেন না, তারাই কিন্তু হচ্ছে কিন্তু বাংলাদেশের চিকিৎসাটি নিতেন। অর্থাৎ আমাদের দেশের স্বাস্থ্যখাতটি ছিল সম্পূর্ণরূপে হচ্ছে যারা তৃতীয় শ্রেণীর নাগরিক, শুধুমাত্র তৃতীয় শ্রেণীর নাগরিকদের জন্য। দ্বিতীয়ত, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটি রয়েছে, এই শিক্ষা ব্যবস্থাটিও এমন একটি কাঠামোর মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে শিক্ষার্থীরা কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ না পায়, তাদের জন্য মনস্তাত্ত্বিক বিন্যাসটি পুনর্গঠিত না হতে পারে, তাদের জন্য সৃজনশীল ক্ষমতা তৈরি করে না হতে পারে, তারা যেন রাষ্ট্রকে প্রশ্ন করার অধিকার হারায়, তাদের জন্য সেই সক্ষমতা না হতে পারে। সেই সুদূর প্রসারী চিন্তা থেকেই কিন্তু আমাদের বর্তমান বিদ্যমান যে প্রপোজড যে শিক্ষা পদ্ধতিটি প্রণয়ন করা হয়েছে। এবং আমরা যদি গণপরিবহন খাতটি দেখি, গণপরিবহন খাতটি আমরা দেখেছি প্রাইভেটাইজেশনের মধ্য দিয়ে আমাদের এমন একটি পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে, এই গণপরিবহন খাতটি সেটি হচ্ছে সেবামূলক খাত হিসেবে এখন আর বিবেচনা করা হয় না। সুতরাং আমাদের প্রাথমিক জায়গা থেকে আমাদের প্রয়োজন হচ্ছে এই যে সেবামূলক যে খাতটি, সেগুলোকে গণমুখী করা। দ্বিতীয়ত, আমি যদি পলিসির জায়গাটি দেখি, পলিসির জায়গাটি থেকে আমাদের বিচার ব্যবস্থাকে একটি প্রেসক্রাইবড বিচার ব্যবস্থা করে ফেলা হয়েছে, যেটির ক্যান্টনমেন্ট ছিল গণভবন, এবং সেগুলো এক্সিকিউশন করা হতো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে সামনে রেখে। অর্থাৎ গণভবন থেকে বিচার ব্যবস্থা পরিচালিত হতো, গণভবন থেকে অর্থ ব্যবস্থা পরিচালিত হতো। অর্থাৎ আমরা এটাকে বলি পতিতালয় থেকে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা জিনিসই কিন্তু গণভবন থেকে পরিচালিত হতো। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি বিরোধী মতকে দমন করার জন্য, দ্বিমত যেন জন্মাতে না পারে সেই জায়গাটি নিশ্চিত করার জন্য বিচার
এই যে কাঠামোকে সবসময় ঢাল হিসেবে ব্যবহার করেছে। আমরা চাই এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আসুক এবং এই বিচার ব্যবস্থাটিকে ন্যায্যতার ভিত্তিতে তৈরি করার জন্য আমাদের রাষ্ট্র সংস্কারের অর্থাৎ প্রাথমিক পর্যায়ের আমাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা থাকবে। দ্বিতীয়ত, যেটি পলিসির জায়গা থেকে গুরুত্বপূর্ণ, আমাদের যে নির্বাচন কাঠামো, এই নির্বাচন কাঠামো কিন্তু বিগত যারা ক্ষমতায় ছিল স্বৈর শাসক, তারা কিন্তু এই নির্বাচন কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে। তারা তিনটি যে নির্বাচন দিয়েছে, এই তিনটি নির্বাচন অর্থাৎ 14, 18 এবং পরবর্তীতে যে আমাদের যেই 24 সালের যে নির্বাচনটি ছিল, এই নির্বাচনটিতে আমরা দেখেছি সম্পূর্ণভাবে বিতর্কিত। একটি নির্বাচন ছিল সিলেকশনের নির্বাচন, দ্বিতীয় যে ইলেকশনটি ছিল সেই ইলেকশনটি ছিল আমরা দেখেছি যে আমাদের এক ধরনের প্রেসক্রাইবড ইলেকশন, কোনো ধরনের বিরোধী দল ছিল না। এবং তৃতীয় যে নির্বাচনটি ছিল সেটা হচ্ছে ডামি ইলেকশন, অর্থাৎ বিদ্যমান যে নির্বাচন কাঠামোটি রয়েছে এই নির্বাচন কাঠামোর মধ্য দিয়ে কখনোই আমরা বিশ্বাস করি না মানুষের আস্থা ফিরে আসবে। সুতরাং নির্বাচন কাঠামো পুনর্গঠনের মধ্য দিয়ে এই নির্বাচন পদ্ধতিতে জনতার ক্ষমতা নিশ্চিত করতে হবে। কারণ জনতার ক্ষমতা যদি নিশ্চিত না হয় সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে জনতাকে ব্র্যাকেটে রেখে কখনোই আমরা মনে করি না সুশাসন নিশ্চিত করা সম্ভব। এবং পরবর্তীতে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, পিএসসি সহ অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে যখন মানুষের আস্থা আসবে তখনই মনে করি এই রাষ্ট্র সংস্কারের যে প্রাথমিক যে সুবিধাভোগী আমরা যারা জনতা রয়েছি, আমরা তখনই সেটা থেকে আমরা বেনিফিশিয়ারি হতে পারি। এবং তখনই আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কারের যে ব্যবহারিক যে কাঠামো রয়েছে তাত্ত্বিক কাঠামোর বাইরে গিয়ে সেটি হচ্ছে আমাদের বাস্তবায়ন সম্ভব। এবং বিদ্যমান যে সংবিধান রয়েছে এই সংবিধানটি হচ্ছে শুধুমাত্র গণভবনকে অ্যানাবল করার জন্য, গণভবন যেন ক্রিয়াশীল থাকে। অর্থাৎ গণভবন ছাড়া রাষ্ট্রের যে অন্যান্য অর্গানসগুলো রয়েছে সেই অর্গানসগুলোকে এক ধরনের ডিফল্ট করে দেওয়ার জন্য, ডিসফাংশনাল করে দেওয়ার জন্য এই বর্তমান যে সংবিধানটি রয়েছে এই সংবিধানটি প্রপোজ করা হয়েছে। বর্তমান সংবিধান আমরা দেখি তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বৈরশাসক শেখ হাসিনা তার এই অটোক্রেসি যেভাবে ফেসিলিটেড হতে পারে ঠিক সেইভাবেই হচ্ছে সংবিধানটিকে কাটাছেড়া করে উনি হচ্ছে সেটাকে সাজিয়ে নিয়েছিলেন। আমরা মনে করি এই যে সংবিধানটি রয়েছে এই সংবিধানটিকে জনতার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হলে সেটির হচ্ছে আমি মনে করি পূর্ণাঙ্গ পুনর্গঠন হওয়া প্রয়োজন, সংস্কার হওয়া প্রয়োজন। সেখানে লিগ্যাল অ্যাডভাইজার যারা রয়েছেন, লিগ্যাল এক্সপার্টিস যারা রয়েছেন তাদের পরামর্শক্রমে সেটির হচ্ছে পূর্ণাঙ্গ সংস্কার করার মধ্য দিয়ে যেটি জনমুখী হবে, জনকল্যাণমুখী হবে, তেমন একটি সংবিধান আর যেন কোনো ধরনের স্বৈরশাসক পরবর্তীতে ক্ষমতায় না আসতে পারে, আর যেন কোনো স্বৈরশাসক হওয়ার জন্য এই দ্বারটি উন্মুক্ত না থাকতে পারে। আমরা এমন একটি সংবিধান আমরা আমাদের জনতার জায়গা থেকে আমরা প্রত্যাশা করি। আন্দোলন চলাকালীন সময় আমরা শুরুতেই যে বিগত সরকারে আমরা যেই বিষয়টি দেখি, যে কোনো একটা আন্দোলন যখন হয় তখন আমাদের প্রথম যে কাজটি থেকে আমাদেরকে সবসময় পরিচয় দিতে হয় যেটি অরাজনৈতিক আন্দোলন, অর্থাৎ যে কোনো ধরনের রাজনৈতিক মত প্রকাশের যে বিষয়টি সেটিকে আমরা দেখেছি যে সবসময় পূর্ণ করা হতো। আর ঠিক একই কাঠামোর মধ্য দিয়ে আমাদের আন্দোলনটি যখন শুরু হয় তখন আমাদের দেখেছি প্রাথমিক পর্যায়ে আমাদেরকে শিবির, জামাত ব্লেম দেওয়া হয়েছে যাতে করে আমাদের আন্দোলনটিকে বিনষ্ট করা যেতে পারে। পরবর্তী আমাদের আন্দোলনে যখন দেখেছি যে আমাদের কোনো রাজনৈতিক কোনো ধরনের এখানে ম্যানিপুলেশন নেই, সেই জায়গা থেকেই সেই প্রাথমিক যে স্কিম ছিল তাদের সেটিতে ব্যর্থ হয়ে তারা পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমাদেরকে নির্যাতন করা শুরু করে, পুলিশ দিয়ে আমাদের হামলা মামলা শুরু করে, আমাদের বাসায় আমাদের পরিবারকে হচ্ছে ভয় দেখানো, ভয়ভীতি শুরু করে। সেই জায়গাটি তো যখন তারা ব্যর্থ হয়েছে তখন তারা আমাদেরকে উঠিয়ে নেয়। আমাদেরকে বিভিন্ন সংস্থা দ্বারা বিভিন্ন সময় উঠিয়ে নেওয়া হয়েছে, ডিজিএফআই কর্তৃক নির্যাতন করা হয়েছে, এসবি, ডিবি, তারপর হচ্ছে আমরা দেখেছি পরবর্তীতে এনএসআই, অর্থাৎ রাষ্ট্র কাঠামোর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে এই যে স্বৈরাচার শেখ হাসিনা কখনোই দ্বিধা করেননি। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই আন্দোলনের একটি জায়গা ছিল, যেহেতু ওয়ান ম্যান বেসড আন্দোলন ছিল না, নেতৃত্বের জায়গাটি সবার জন্য উন্মুক্ত ছিল। সুতরাং যারা প্রাথমিক পর্যায়ে নেতৃত্ব দিয়েছিল তারা যখন হচ্ছে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আমরা দেখেছি জনতা থেকে নেতৃত্ব তৈরি হতে এবং তারাই নেতৃত্ব দিয়ে আন্দোলনটি এক দফায় নিয়ে যায় এবং সেটি সফল হয়। এবং বর্তমান যে চ্যালেঞ্জটা আমাদের রয়েছে, বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং যারা শহীদ হয়েছে তাদের প্রপার একটি লিস্ট নিশ্চিত করে তাদেরকে হচ্ছে আমাদের শহীদি মর্যাদা দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং হচ্ছে আমাদের যে গত সরকারের বিভিন্ন পলিসি ডিফল্টের কারণে আমাদের রাষ্ট্র যেই বিশেষ করে ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছে, ফিনান্সিয়াল বিভিন্ন ইস্যুস ক্রিয়েট হচ্ছে, সেগুলোকে আমি মনে করি দ্রুততম সময়ে অ্যাড্রেস করাই হচ্ছে আমাদের প্রাথমিক। মানুষের মধ্যে আলোচনা চলছে, সেগুলোকে আমি ইতিবাচক জানাই, কারণ আলোচনার মধ্য দিয়ে জনমত গঠন হয় এবং জনমতের মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক কাঠামো গঠিত হয় এবং সেই কাঠামোর মধ্যেই হচ্ছে কিন্তু রাজনৈতিক যারা করবে তাদের স্বীকৃতির মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক দল গঠিত হয়। সুতরাং জনমত যেহেতু গঠিত হচ্ছে, আমি মনে করি সেগুলোর মধ্য থেকেই হচ্ছে রাজনৈতিক কাঠামো গঠিত হবে।
কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করেছি কোনো রাজনৈতিক দল গঠন করার কোনো প্রাথমিক প্রক্রিয়া বা কোনো ধরনের আপাতত চিন্তা আমাদের নেই। আমাদের যেই বর্তমান লক্ষ্য হচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজকে ত্বরান্বিত করা এবং এই রাষ্ট্র যেভাবে বঙ্গভবনমুখী ছিল, একনায়কমুখী ছিল, সেটিকে রিভার্স করে জনমুখী করাই হচ্ছে আমাদের বর্তমান লক্ষ্য এবং সেটি নিয়ে আমরা কাজ করছি।